নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে এখনকার প্রতিবেদন। গতকাল 5 সেপ্টেম্বর তারিখে সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি হয়নি। কারণ ছিল প্রধান বিচারপতি জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন। কেন অনুপস্থিত ছিলেন সেটা তিনি আদালতকে জানিয়েছেন কিনা, কবে জানিয়েছেন কিংবা জানাবার আদৌ দরকার আছে কিনা আমাদের সেটা জানা নেই, আমাদের জানার দরকারও নেই। মোদ্দা কথা হলো তিনি আসেননি, এবং তিনি আসেননি বলে শুনানি হয়নি। গত পরশু 4 তারিখে অর্থাৎ শুনানির আগের দিন বিকেলে সুপ্রিম কোর্ট একটা নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছিল চিফ জাস্টিস থাকবেন না বলে আরজিকর মামলার 5 তারিখের যে হিয়ারিং সেটা হবে না। কবে এই শুনানি হবে সেটাও জানানো হয়নি। কিন্তু যে কথাটা গুরুত্বপূর্ণ তা হলো 5 তারিখে চন্দ্রচূড় সাহেবের ডিভিশন বেঞ্চে আরজিকর ছাড়া অন্য যেসব মামলা ছিল সেসব মামলার শুনানি কিন্তু স্থগিত রাখা হয়নি। 3 বিচারকের এই বেঞ্চে চন্দ্রচূড় সাহেব না এলেও বাকি 2 জন জজ সাহেব জেবি পাদ্রিওয়ালা এবং জাস্টিস মনোজ মিশ্র এই 2 বিচারপতি এসেছেন এবং অন্য কেসগুলোর যথারীতি শুনানি হয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন ওঠা অনুচিত নয় যে অন্য কেস উঠতে পারলে আরজিকর কেসের শুনানি হতে পারবে না কেন, হতে পারেনি বা কেন। বিশেষত সুপ্রিম কোর্টের সমস্ত শুনানি ক্যামেরাবন্দি হয়। এখন সারা দেশের লোক সেই ক্যামেরায় সুপ্রিম কোর্টের সেই শুনানির তার দেখতে পায় এবং দেখে। চন্দ্রচূড় সাহেব সেই রেকর্ডিং দেখে সওয়াল জবাব কি হয়েছে সেটা জানতে পারতেন। আর মামলার নতুন নথিপত্র এলে সিবিআই যে নথিপত্র জমা দেওয়ার কথা ছিল সেসব দেখাটাও তো কোনো কষ্টের ব্যাপার ছিল না। তিনি বললেই সেগুলো এসে যেত, দেখতে পারতেন সেগুলো। তাহলে কেন শুনানি বাতিল করতে হলো, তাও এমন একটা জ্বলন্ত বিষয় যা জানতে সারা দেশের মানুষ উদ্বিগ্ন হয়ে আছে, যেখানে সেই মামলাটি সেই শুনানিটি কেন হলো না। শুনানি বাতিলের খবর আসার কিছুক্ষণের মধ্যেই বিষয়টি নিয়ে আমি একটি এপিসোড করি এই চ্যানেলে। সেখানে এই প্রশ্নগুলি কিন্তু আমি তুলেছিলাম। আমি এবং আমার মতো আরো অনেকেই তুলেছে এই প্রশ্নটি, এবং সঙ্গতভাবেই এর পেছনে কোনো নোংরা খেলা বা চক্রান্ত আছে কিনা সে ব্যাপারে আমরা সন্দেহ প্রকাশ করেছি। এমন সন্দেহ যে একেবারে অমূলক নয়। চন্দ্রচূড় সাহেবের আমলে সুপ্রিম কোর্টে যে আজকাল অন্য রকম এবং অনেক রকম খেলা চলছে সে বিষয়টি পাবলিক ডোমেনে যে চাউর হয়নি এমনটা নয়। সে বিষয়েও আমরা ইঙ্গিত, আমি সেদিনের পরশু দিন এ ব্যাপারে যে ভিডিও করেছিলাম সেখানে তার ইঙ্গিত দিয়েছিলাম। আমাদের সেই ইঙ্গিতে কেউ কেউ কষ্ট পেয়েছেন বলে সোশ্যাল মিডিয়াতে দেখছি তারা পোস্ট করছেন, এবং তাদের একাধজন আবার চন্দ্রচূড় সাহেবের পক্ষে ব্যাট করতেও নেমে পড়েছেন মাঠে। তাদের কষ্ট পাওয়ার কারণটা অবশ্য বোধগম্য হলো না। হঠাৎ তারা প্রেমের ঠাকুর শ্রী চৈতন্যদেব হতে গেলেন কেন সেটাও আমাদের বুদ্ধির বাইরে। অথচ মিডিয়ার সঙ্গে এক পডকাস্ট ভিডিওতে প্রাক্তন সিবিআই কর্তা, ডেপুটি ডাইরেক্টর ছিলেন উপেন বিশ্বাসকে দেখলাম স্পষ্ট ভাষায় এজন্য বিচারপতি চন্দ্রচূড়ের সমালোচনা করলেন। আসলে এমন একটা ভয়ঙ্কর বিষয় যার জন্য লাখো লাখো মানুষ, কিশোর কিশোরী, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, সব বয়সের, সমাজের সব শ্রেণীর মানুষ দিনের পর দিন, রাতের পর রাত ঘর ছেড়ে রাস্তায়। তাদের কথা না ভেবে যে মেয়েটি মারা গেছেন, যে চিকিৎসক, তার পরিবার, তার বাবা মার একমাত্র সন্তান ছিল সে, তাদের কথা না ভেবে এমন ক্যাজুয়ালি চলেন যে বিচারপতি তাকে অমানবিক ও অসংবেদনশীল বলাটাই স্বাভাবিক।
না বললে নিজের কাছেই অপরাধী হতে হয়। শ্রীযুক্ত চন্দ্রচূড় সাহেবের কাছে কৈফিয়ত চাওয়ার অধিকার দেশের মানুষের আছে, আমাদের আছে। চন্দ্রচূড় সাহেবের অবশ্য কৈফিয়ত দেওয়ার লিস্ট দিনকে দিন লম্বা হয়ে যাচ্ছে। কৈফিয়ত দেওয়ার লিস্ট। জাস্টিস চন্দ্রচূড় প্রধান বিচারপতি হয়েছেন 2022 সালের নভেম্বর মাসের 9 তারিখে। থাকবেন 11 নভেম্বর 2024 পর্যন্ত। 2 বছর পেরিয়ে আরো 2 দিন। ইতিমধ্যে এই পদে প্রায় 1 বছর 10 মাস কাটিয়ে ফেলেছেন তিনি। এই 1 বছরে তার বেশ কিছু জাজমেন্ট যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি প্রশ্নের মুখেও পড়েছে। এটা হতেই পারে, আইনের ব্যাখ্যা এক এক বিচারপতির এক এক রকম করার অধিকার আছে, সেটা তারা করতেই পারেন। ডিসেন্টিং জাজমেন্ট তার উদাহরণ সুপ্রিম কোর্টে প্রচুর আছে। চন্দ্রচূড় সাহেবেরও সেই পথে তিনিও আছেন, তারও প্রচুর ডিসেন্টিং জাজমেন্ট আছে। আধার কার্ড নিয়ে তিনি একমাত্র বিরোধিতা করেছিলেন। কিন্তু কথাটা হচ্ছে, প্রধান বিচারপতির কাজ তো শুধু জাজমেন্ট দেয়া নয়। সুপ্রিম কোর্টের মাস্টার অফ রোস্টার হিসেবে মামলার দায়িত্ব বিচারপতিদের মধ্যে বন্টন করাটা, মামলার দ্রুত নিষ্পত্তির জন্য যথাযথ ব্যবস্থা নেওয়াটা, আইন সবার জন্য সমান এই কথাটি কাজের মধ্যে দিয়ে প্রমাণ করা, এসব দেখাও তো প্রধান বিচারপতির দায়িত্বের মধ্যে পড়ে। চন্দ্রচূড় সাহেবের ঠিক আগে প্রধান বিচারপতি ছিলেন জাস্টিস উদয় উমেশ ললিত, জাস্টিস ইউ ললিত। 27 আগস্ট 2022 থেকে এই 8ই নভেম্বর 2022, মাত্র 74 দিন এই পদে ছিলেন তিনি। এই সামান্য সময়ের মধ্যে তিনি সুপ্রিম কোর্টের খোল নলচে অনেকটা পাল্টে দিয়েছিলেন। বকেয়া, বহুদিন ধরে পড়ে থাকা বকেয়া সব মামলা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করেন তিনি। এখন শুনছি, কাল পরশু কয়েকদিন আগে দেখলাম কোথায় বলা হয়েছে, সুপ্রিম কোর্টে গত 6 বছর ধরে নাকি যে সমস্ত মামলা অনেক ছিল পড়ে, তার নাকি গত 2-3 বছর ধরে, 3 বছরে সেগুলো খুব, 2 বছর কিছু সময় বেশি, নাকি অনেক মামলা নিষ্পত্তি হয়ে গেছে। এই যে নিষ্পত্তি হওয়াটা, এর যে ক্রেডিট তার অনেকটাই আছে জাস্টিস ইউ ললিতের ওপর, যিনি তখন চিফ জাস্টিস ছিলেন। সুপ্রিম কোর্টে বহুকাল থেকে একটা প্রথা প্রচলিত ছিল, যারা ভিআইপি তাদের মামলা দেরি না করে শোনা হবে। সাধারণ মানুষের মামলা শুনানির অভাবে ঝুলে থাকলে আপত্তি নেই, কিন্তু ভিআইপিদের মামলা ঝুলিয়ে রাখা চলবে না। এই ভিআইপিদের হয়ে মামলা লড়তে আসা ভিআইপি উকিলরাও, তারাও স্পেশাল ট্রিটমেন্ট পেতেন। যেমন কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি, দুষ্যন্ত দাভে, এদের মামলা ফেলে রাখা যেত না। এদের সুবিধা মতো তারিখ দিত আদালত, তাদের যে তারিখ সুবিধা হয়, যত তাড়াতাড়ি হলে তাড়াতাড়ি, দেরি করতে হলে দেরি। তো সুপ্রিম কোর্টে এইসব উকিলদের এতটাই প্রভাব ছিল যে একবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈ কপিল সিবাল সম্পর্কে বলেছিলেন, কোর্ট ফিক্সার, আদালতকে সেটিং করে চলেন। প্রধান বিচারপতি জাস্টিস ললিত সুপ্রিম কোর্টের এই কোর্ট ফিক্সার যেসব উকিলরা, যে ভিআইপি কালচার করত যারা, তাদেরকে বন্ধ করে দিয়েছিলেন অনেকটাই। কিন্তু ললিতের উত্তরসূরি হয়ে এসে চন্দ্রচূড় সাহেব মহাশয় আবার এই ভিআইপি কালচার ফিরিয়ে এনেছেন। কপিল সিবাল, অভিষেক মনু সিংভিরা তাদের কোর্ট ফিক্সার ভূমিকায় আবার ফিরে এসেছেন সগৌরবে। পশ্চিমবঙ্গ সরকারের মামলা সুপ্রিম কোর্টে দেখেন প্রধানত এই দুজন, কপিল সিবাল, অভিষেক মনু সিংভি, এদের সাথে দুষ্যন্ত দাভেরাও থাকেন। এরা চাইলে হাইকোর্টের রায় স্টে দিতে দেরি করে না সুপ্রিম আদালত। এরা চাইলে ডিএ মামলার শুনানি এগোয় না,
শুনানির দিন পিছিয়ে যায় লম্বা। রাজ্য সরকারকে সুবিধা দেওয়ার জন্য স্কুল সার্ভিস কমিশনের ঘুষ খেয়ে দেয়া 26,000 বেআইনি চাকরি হাইকোর্টে বাতিল হলো মহামান্য চন্দ্রচূড় সাহেবের সৌজন্যে, কিন্তু সুপ্রিম কোর্টে ঝুলে গেল সেই মামলা। প্রাইমারি স্কুলের চাকরি, সেটাও ঝুলে। এরকম অজস্র কেলেঙ্কারির সঙ্গে জড়ানো বহু মামলার পরেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিকানা এখনো যে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌটালার মতো জেলখানায় হয়নি, তার মূলেও আছেন কিন্তু মাননীয় চন্দ্রচূড় সাহেব, যিনি বিচার ব্যবস্থার স্বাধীনতা ও নিরপেক্ষতা নিয়ে প্রতি সপ্তাহে একেবারে নিয়ম করে জ্ঞান দিয়ে বেড়ান সারা দেশ জুড়ে। তিনি নিজেই কপিল সিবাল, অভিষেক মনু সিংভিদের সঙ্গে কোর্ট ফিক্সিং করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সুবিধা দিয়ে চলেছেন একের পর এক মামলায়। শুধু যে কপিল সিবালদের মারফত পশ্চিমবঙ্গ সরকারের প্রতি চন্দ্রচূড় সাহেবের নেক নজর আছে তা নয়, জাল নথিপত্র তৈরি সহ নানা রকমের দুর্নীতি ও ষড়যন্ত্রের মামলায় হাইকোর্ট তিস্তা শীতলবাদকে কারাদণ্ডের সাজা দিলে সেই সাজার হাত থেকে তাকে বাঁচাতে সুপ্রিম কোর্ট ছুটির দিনের রাতে সন্ধ্যের পর দুবার আলাদা বেঞ্চ বসিয়ে তাকে জামিন দেওয়ার ব্যবস্থা করে, তাকে জামিন দেয়। এবং তার নেতৃত্ব এই চন্দ্রচূড় সাহেব। পিএমএলএ আইনে ধরা পড়া দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিতে আইনের সুবিধা মতো ব্যাখ্যা করতে সবার আগে এই চন্দ্রচূড় সাহেব। কেজরিওয়ালের মামলার শুনানি করতে এক পায়ে খাড়া তিনি, তার জন্য ডেট পাওয়ার কোনো অসুবিধে হয় না। কেজরিওয়ালের ডেপুটি মনীষ সিসোদিয়া বেশ কয়েক মাস জেলে কাটিয়ে সম্প্রতি ছাড়া পেয়েছেন। ছাড়া পেয়ে তিনি একটা চমৎকার কথা বলেছেন। তিনি ঈশ্বরকে ধন্যবাদ দেননি, তিনি চন্দ্রচূড় সাহেবকেও ধন্যবাদ দেননি। তিনি বলেছেন অভিষেক মনু সিংভি হচ্ছেন তার কাছে ভগবান। সিংভি ভগবান হয়েছেন শ্রীযুক্ত চন্দ্রচূড় সাহেবের সৌজন্যে। চন্দ্রচূড় সাহেবের পিতৃদেব ভারতের সবচেয়ে বেশি দিনের বিচারপতি ছিলেন। তার অনেক কাজ প্রায় সমালোচিত হয়েছিল, কিন্তু চন্দ্রচূড় তার বাবাকে ছাড়িয়ে গিয়েছেন। তিনি যেভাবে কাজ করছেন তাতে একটা জিনিসই প্রমাণিত হচ্ছে, আইনের চেয়ে নিজের ব্যক্তিগত পছন্দ অপছন্দের ভূমিকা তার কাছে অনেক বড়। এই পরিস্থিতি কিভাবে সামলানো যাবে? আমার কেন জানি না একটা সন্দেহ হচ্ছে, বিদায় নেয়ার আগে পর্যন্ত অর্থাৎ নভেম্বর মাস পর্যন্ত খুব একটা এগোবে না এই মামলা। সেরকম পরিস্থিতি সত্যিই এলে এই হার্ভার্ডের লেফট ইকোসিস্টেমের জ্ঞানী ভদ্রলোকটির বিরুদ্ধে কড়া সাজা দেওয়ার জন্যে, কড়া ডোজ দেওয়ার জন্যে তৈরি হতে হবে আন্দোলনকারীদের। দফা 1, দাবি 1, মমতা সরকার দূর হোক। এর সঙ্গে যোগ করতে হবে শ্রীযুক্ত চন্দ্রচূড় সাহেবের নামও। দাবি তুলতে হবে জাস্টিস চন্দ্রচূড়ের ইমপিচমেন্ট চাই। এখনকার মতো এই পর্যন্ত। শেষ করার আগে ছোট্ট একটা অনুরোধ, ক্যালকাটা ডায়ালগস চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করুন, মতামত জানান। আপনাদের মতামত পেলে আমাদের আমরা এগিয়ে চলার উদ্দীপনা পাব। জয় হিন্দ, জয় ভারত।